প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরব হাসান। কেমন আছেন? ধন্যবাদ, শুভ সকাল। সোহরব হাসান, আমি পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম: বিক্ষোভে ওষুধ উৎপাদন ব্যাহত, সংকটের শঙ্কা। বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ, ছাত্র জনতার শহীদি মার্চ। পিটিআইকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে। আশুলিয়ায় বিক্ষোভ থামেনি, গাজীপুরে কারখানা চালু। দৈনিক ইত্তেফাক: গণভবন হবে জুলাই, গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থাকবে উন্মুক্ত। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি, শহীদি মার্চে ছাত্র জনতার স্রোত। মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিচ্ছে না থানা, ঢালাও মামলাও, যত্রতত্র গ্রেপ্তার নয়। দৈনিক যুগান্তর: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ করতে হবে, পিটিআইকে ডক্টর ইউনূস। দৈনিক সমকাল: সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ। বদিউল আলম মজুমদারের কলাম, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: লোটাস ও তার মেয়ের দুবাই সাম্রাজ্য। ব্যাংক খাতে মজুমদার যুগের অবসান। আবু সায়েদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মানবজমিনের শিরোনাম: শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়। খবরের কাগজের শিরোনাম: শহীদি মার্চে ছাত্র জনতার ঢল। জুলাই বিপ্লবের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার বিবৃতি, শপথ নিলাম শহীদের রক্ত ব্যর্থ হতে দেব না। আমাদের সময়ের শিরোনাম: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে গণভবন। বিচারের জন্য হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। দেশ রূপান্তরের শিরোনাম: দায় মেনে নিয়েই বিদায়, আউয়াল কমিশন। স্মরণের সংগ্রামে স্বপ্নে, নির্ভয়ে হাতে হাত, মুখে বিজয়ের মন্ত্র। 5 দাবির একটি কালেই পূরণ। কালবেলার শিরোনাম: স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে কিলবিল করত কুবুদ্ধি। রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ চায় ছাত্র জনতা। সময়ের আলোর শিরোনাম: সব পথ মিলল শহীদ মিনারে। কেন জাতীয় সরকারের পরিকল্পনা বিএনপির, হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরাতে চাই, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। দৈনিক জনকণ্ঠ: প্রয়োজনে ফের রক্ত দিতে প্রস্তুত, শহীদি মাস শেষে শহীদ মিনারে সার্জিস আলম। দৈনিক সংগ্রাম: গণহত্যার বিচার সহ 5 দফা বৈষম্য বিরোধী আন্দোলনের, শহীদি মার্চে ছাত্র জনতার ঢল। গণভবন হচ্ছে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পাবে না ফেসিবাদী আওয়ামী লীগ। শিরোনাম শুনলেন, মাত্র 1 মাসের ব্যবধান। শহীদি মার্চে লাখো জনতার ঢল আমরা গতকাল দেখলাম, এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এবং যেটা শহীদি মার্চে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং শহীদ পরিবারকে আর্থিক সহায়তা সহ 5 দফা দাবি। শহীদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান বৃথা হতে যেতে পারে না। কি বলবেন? ধন্যবাদ। যে ছাত্র গণ অভ্যুত্থান সফল করতে এতগুলো মানুষ জীবন দিয়েছে, এখনও শত শত তরুণ বৃদ্ধ যুবক যারা হাসপাতালে কাতরাচ্ছে আহত হয়ে, তাদের এই ত্যাগ তো নিশ্চয়ই বৃথা হতে দেওয়া যায় না। তাই প্রথম করণীয় কি? করণীয় হচ্ছে যে এই শহীদ পরিবারগুলোকে, যেটি ছাত্র সহায়তা করা, সমন্বয়করা বলেছেন, তাদের শহীদি মর্যাদা দেওয়া, এবং মর্যাদা দেওয়া, তাদের যথাযথ সম্মান, তাদের পারিবারিক, তাদের আর্থিক অবস্থা কি সেটি জানা, এবং তাদের পুনর্বাসন করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখি যে হাসপাতালে আহতদের স্বজনরা কিন্তু কান্নাকাটি করে যে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, যদিও এটি সরকার দায়িত্ব নিয়েছিল। সুতরাং আমরা বক্তৃতা বিবৃতিতে যে কথা বলি, বাস্তবে সেটি বাস্তব কিন্তু আরও কঠিন। এটি কীভাবে করা যাবে? এক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি আছে, তথ্যের ঘাটতি আছে, এবং ওই মানুষগুলোকে, বিপন্ন মানুষগুলোর কাছে পৌঁছানোর সমস্যা আছে।
আর শুধু ঢাকা শহরে তো না, দেশের মানে দেশটাতে শুধু ঢাকা শহর না, অন্যান্য শহরে অন্যান্য এলাকায়ও এরকম বিপন্ন পরিবারগুলো আছে, তাদের কাছে পৌঁছানো। একটি আছে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রযন্ত্র প্রশাসনের মাধ্যমে, আরেকটি হচ্ছে এখন জনপ্রতিনিধি নেই, আরেকটি হচ্ছে ছাত্র যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং তারা কতটা আন্তরিকতার সাথে, কতটা সক্ষমতার সাথে করতে পারবে, আন্তরিকতা এবং সক্ষমতা দুইটার মিল হতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে তাদের প্রত্যয় বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থাৎ একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি থেকে আমরা যখন গণতন্ত্রের অভিযাত্রায়, সেখানে কিন্তু সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। কেউ যাতে না ভাবে যে আমাকে বাদ দেওয়া হয়েছে, আমি আবার বৈষম্যের শিকার হলাম, এটি একটি বিচার প্রক্রিয়া। অবশ্যই যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, কিন্তু এই যে ঢালাও মামলা, আজকে প্রথম আলোতে দেখলাম যে বাদীকে এটা স্বজনের, যিনি নিহতের বাবা না ভাই, তিনি বাদীকে চেনেন না। তো এই যে মানে উদ্দেশ্যমূলক মামলা, অথবা একজন অতি উৎসাহী হয়ে একজনের বিরুদ্ধে 300 মামলা বা 300 জন, একটি মামলায় 300 জনকে যুক্ত করা, তাই তো ন্যায় বিচারে পথ রুদ্ধ হয়ে। আবার একটা শব্দ অজ্ঞাত অনামা তো বা এটি, এবং এই মামলার ক্ষেত্রে অন্তত দেখে যে গত সরকারের সঙ্গে এই সরকারের যথেষ্ট মিল আছে। তখন কি বলে গায়েবী মামলা হতো, অর্থাৎ ঘটনা ঘটেনি, কিন্তু এখানে ঘটনা ঘটছে, কিন্তু কে তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা হওয়া উচিত। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি প্রজ্ঞাপনও জারি করেছে। যে ছোট্ট করে থামিয়ে জিজ্ঞেস করি, আমি চায়ের দোকানে আলোচনা হচ্ছিল, তখন অনেকেই জিজ্ঞেস করছিল এই অজ্ঞাতনামা কারা, তাদের প্রশ্নটা ছিল না, সেটা স্বাভাবিক। যে এই প্রসঙ্গে আরেকটি গল্প বলে, যে যখন সাংবাদিক ইউনিয়নের আমরা খুব নির্বাচনে উত্তাপ ছিল, তখন বিভিন্ন দৈনিকের নাম ছিল যে কে কোন দৈনিকের সাংবাদিক, ইত্তেফাক সংবাদ ইত্যাদি ইত্যাদি। তখন যারা কোনো পত্রিকায় ছিল না তাদের ছিল সরাসরি, তাদের বলা হতো সরাসরি। এখন জিজ্ঞেস করা হতো সরাসরিটা কি। তো সুতরাং এই অজ্ঞাতনামাটা কি হচ্ছে, কি এটা হচ্ছে পুলিশের ব্যর্থতা, অক্ষমতা, দায়িত্বহীনতা এবং অমনোযোগ, বা খুশি করার জন্য কাউকে যে কিছু একটা করলাম এটাও জানানো। হ্যাঁ, সেটা আছে। এবং যেটি হয়েছে গত সরকারের আমলে, আমি জানি না যে এই সরকার আমলে সেটি হচ্ছে কিনা, বাণিজ্য, এই যে মামলা বাণিজ্য, অর্থাৎ কারো নামে মামলা দিয়ে তখন ক্রিয়েট করা, হ্যাঁ, চাপ দেওয়া এবং টাকা আদায় করা, সোজা কথা, যে নাম বাদ দেওয়া, অজ্ঞাতনামা থেকে নাম বাদ যাবে, আপনার তালিকা থেকে নামটা বাদ দেওয়ার চেষ্টা করব, এটা দেন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা বিনিময় হয়, এবং বিবাদী বা আসামির আর্থিক অবস্থার উপর নির্ভর করে। তবে এটার অবসান হওয়া উচিত, এবং এক্ষেত্রে সরকার বারবার নির্দেশ দেওয়ার পরও কেন হচ্ছে না, সেই প্রশ্ন থেকেই যায়। এই যে গতকালও একেবারে ছাত্র আন্দোলন, ছাত্রদের বিরাট মিছিল, এই যে প্রত্যাশার জায়গাটা, এই প্রত্যাশার জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, সেটাই তো সবচেয়ে জরুরি ব্যাপার। প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণের জন্য যে করণীয়গুলো, আমরা তো অতীতে বিভিন্ন সরকারের দেখেছি নেতারা বড় বড় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা বলে ক্ষমতায় এসে দুর্নীতি করা হয়েছে। বাংলাদেশে এমন কোন সরকার আসেনি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেনি, কিন্তু বাস্তবে যখন বিদায় নেয় তখন কিন্তু আমরা দেখি যে দুর্নীতির কি পাহাড় তৈরি হয়েছে। পিটিআইকে সাক্ষাৎকারে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, আওয়ামী লীগ ছাড়া সবাই ইসলামপন্থী এমন ভাবনা ছাড়তে হবে, সংখ্যালঘু নির্যাতনকে বড় করে দেখা অজুহাত মাত্র। যাক, এটা একটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু এক ধরনের সংবেদনশীলতাও আছে, যে তিনি বলছেন যে সেখানে আইনি প্রক্রিয়া আনা না আনা সেটি পরের বিষয়, কিন্তু তার ওখানে চুপ থাকা উচিত, বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে। উনি যত চুপ থাকবেন তত আমরা ভুলে যাব। আচ্ছা,
কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে উনি কি সত্যি ওখানে কোনো কথা বলেছেন? তার নামে যে বিবৃতি বের হয়েছিল ভারতীয় বা গণমাধ্যমে, পরে কিন্তু তার সন্তান সজীব ওয়াজেদ জয় অস্বীকার করেছেন যে তিনি কোনো বিবৃতি দেননি। সজীব ওয়াজেদ বরং প্রথম 2-3টি বিবৃতি দিয়েছেন এবং তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী এবং সেখানে যেভাবে আছেন সেখান থেকে বিবৃতি দেওয়া সম্ভব বলে মনে হয় না। এখন বিচার প্রক্রিয়া তো চলবে, কিন্তু আমি মনে করি যে এটি ভালো কথাই বলেছে যে তিনি যদি অন্য দেশে যে দেশের রাজনীতি সম্পর্কে কথা বলবেন, তিনি যদি মামলার আসামি না হতেন তাহলে কথা বলার। আবার আমরা গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান যে শর্ত সেটা হচ্ছে যেটি আমার জন্য সত্য সেটি আপনার জন্যও সত্য। নির্বাচন কমিশন পদত্যাগ করবেন কর্মকর্তারা, এটা আমরা ধরেই নিয়েছিলাম। তো সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ পত্রিকার শিরোনাম। আর বদিল আলম মজুমদার একটি কলাম লিখেছেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আসলে হচ্ছে কি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমরা একটি প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি, একজন ব্যক্তিকে দায়ী করতে পারি, কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে গলদ, সেখানে যদি আমরা হাত না দেই, প্রথমত হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো, এটি হচ্ছে বড় অপরাধ। কারণ বাতিল করার পর যেটি করণীয় ছিল, বহুবার বলেছে যে আওয়ামী লীগ যদি এটি প্রমাণ করতে পারতো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া তারা একটি ভালো নির্বাচন করতে পারবে, অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারবে, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে, তাহলে তো কোনো সমস্যা ছিল না। বরং এই তত্ত্বাবধায়ক এসেছে কেন? তত্ত্বাবধায়ক এসেছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের অসততা, দুর্বলতা, ব্যর্থতার কারণে। এবং সেখানে আওয়ামী লীগের উদ্যোগ ছিল। আওয়ামী লীগই নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের নেতৃত্বে অন্যান্য দল যে আন্দোলন করেছে এবং বেশ বহু 2 বছর ধরে আন্দোলন, এবং সেই আন্দোলনে 173 দিন হরতাল হয়েছে বলা হয়। সুতরাং এরকম একটি ব্যবস্থা নিছক সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটি বাতিল করে দেওয়া, এটি কোনোভাবেই কাম্য ছিল না, সঠিক হয়নি। এবং এই যে আজকে রাজনৈতিক বিপর্যয় আওয়ামী লীগের, তার পিছনে কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী করার বাসনা কাজ করেছে। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। না, এটি তো প্রশাসনিক সিদ্ধান্ত, এটি যে কোনো বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা করতে পারেন। কিন্তু এটি আরও একটি ভাবতে হবে, এখানে তো শুধু শেখ হাসিনা ছিলেন না, এখানে এই গণভবনে বঙ্গবন্ধু ছিলেন, এবং সুতরাং সেটিও ভাবার বিষয়। তারা এই আন্দোলনের স্মৃতি জাদুঘর কিন্তু যে কোনো প্রতিষ্ঠানেই করতে পারেন। আবার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, ভবিষ্যতে অন্য সরকার আসলে তারা সিদ্ধান্ত মানবে কিনা। আবার একইভাবে বিগত সরকার যে গণভবন এবং অন্যান্য অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্যে এটি কি বলে নির্ধারিত করেছেন, সেটিও মনে করি যে অন্যায়, বেআইনি হয়েছে। কারণ আইন সিদ্ধান্ত নিলেই সেটি আইনানুগ হয় না। কারণ আমাদের ক্ষমতায় যারা থাকেন তারা তো অনেক সিদ্ধান্তই নেন যেটি পরবর্তীকালে বৈধতা হারায়, বৈধতা পায় না। সুতরাং সব ক্ষেত্রেই একটা জাতীয় ঐকমত্য থাকা প্রয়োজন। এই সিদ্ধান্ত নিয়েছে, এটার মধ্যে নিশ্চয়ই আবেগ কাজ করেছে, এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান। কিন্তু আমরা সবাই মিলে যদি এই সম্মানটা দিতে পারি, সেটি হবে জাতির একটা গর্ব। এটা নিয়ে বিতর্ক হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, আপনি যে মানবিক ব্যাপারটা বললেন, আবেগের জায়গাটা বললেন, এবং শেষে যে কথাটি বললেন যে এটা নিয়ে কোনো বিতর্ক হোক, সেটা আসলে কোনো কাম্য না। সর্বজন গ্রাহ্য, সবার মতামতের ভিত্তিতেই বোধ করি এই কাজটি হওয়া উচিত। রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ চায় ছাত্র জনতা, এবং তারা তো গতকাল আবারও সেই মিছিল, সারাটা দিন যে শহরে মিছিল হলো, এবং সেই মিছিলে সাধারণ মানুষও যোগ দিয়েছে, এবং আবারও প্রমাণ করলো যে ছাত্রদের দাবি এবং কতটা যৌক্তিক। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল তার বক্তৃতায় ছাত্রদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন। এটা তো খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলবো যে এই যে প্রায় 3 মাস বন্ধ থাকলো সব, শিক্ষা বন্ধ, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়,
মানে প্রাথমিক শিক্ষা চলতে পারে, কিন্তু মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রমই বন্ধ। অর্থাৎ আমরা 3 মাস পিছিয়ে গেলাম। এখন এটি কিভাবে পূরণ করা যাবে, আর সেটি মাঝখানে শিক্ষকরাও আন্দোলনে ছিলেন। আমি মনে করি যে এই প্রধান উপদেষ্টার আহ্বানে তাকে যেহেতু অভিভাবক হিসাবে, রাষ্ট্রের অভিভাবক হিসাবে এই শিক্ষার্থীরাই নিয়ে এসেছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা, মনে করি তার আহ্বানে তারা সাড়া দেবেন এবং অন্যদেরও, তার সতীর্থদেরও যারা দ্রুত ক্লাসে ফিরে যান সে ব্যাপারে অনুরোধ জানাবেন বা একটা ব্যবস্থা করবেন। তবে এখানে সমস্যা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আপনার কাঠামো, যে লোকবল, জনবল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান নেই, এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠান জোর করে পদত্যাগ করানো, বারবার শিক্ষা উপদেষ্টা বলার পরেও কিন্তু সেই ঘটনা ঘটছে, অপমান করা হচ্ছে। শিক্ষার্থীর হাতে যদি শিক্ষক অপমানিত হয়, শিক্ষক অন্যায় করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, তার জেলও হতে পারে। কিন্তু প্রকাশ্যে তাদের এভাবে অপদস্থ করা, তাহলে অন্যরা মানে শিক্ষকতা পেশায় তো কেউ যেতে চাইবে না। এমনিতেই বলা হয় যে মেধাবীরা শিক্ষকতা পেশায় থাকেন না, গেলেও থাকেন না বা যান না, কারণ আমাদের শিক্ষকদের আকর্ষণীয় বেতন ভাতা বা সুযোগ সুবিধা দেওয়া হয় না, এবং বরং প্রশাসনে অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি সুযোগ সুবিধা সেখানে, সুতরাং সেখানেই আগ্রহী। কিন্তু একটি জাতি গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে। শিক্ষা যদি শক্ত না হয়, শিক্ষার ভিত যদি শক্ত না হয়, তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে এর দায় এই পুরো জাতিকে দিতে হবে। না, যেমন ধরেন এখন যেটা হলো যে গতকালের ভিতরে একটা আহ্বানেই এত ছাত্রছাত্রীর অংশগ্রহণ ঘটলো সমাবেশে, সারাদিনের আন্দোলনে। এখন তো আমরা আশা করতেই পারি যে সমন্বয়কারীরা যদি আরো আন্তরিকভাবে এখন বলেন যে আসো সবাই মিলে ক্লাসে ফিরি, পড়াশোনাটা শুরু হয়ে যাক। না, সেটা বলা মানে সেখানে তো যেতে হবে, কারণ শিক্ষা বাদ দিয়ে তো মানে দেশ পরিচালনা করা যাবে না, দেশ গঠন করা যাবে না। এবং এই যে শিক্ষার্থীদের ক্ষতিটা তো শিক্ষার্থীদেরই বেশি হচ্ছে, শিক্ষার বেশি হচ্ছে। মনে করি যে দ্রুত বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদে যারা আছে, উপাচার্য, সহ উপাচার্য ইত্যাদি, দ্রুত নিয়োগ করে, ঢাকা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়ে গেছে, জাহাঙ্গীরনগর, আরও কয়েকটি, চট্টগ্রাম সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে। দ্রুত নিয়োগ করে ক্লাস শুরু করতে হবে। একটা এটি অবিলম্বে ফিরে যেতে হবে, এটাও কোনো কথা না। একটা নির্দিষ্ট তারিখ দিতে হবে যে 10 তারিখের মধ্যে ফিরতে হবে বা 15 তারিখের মধ্যে ফিরতে হবে। আমরা দেখতে চাই মানে আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলছে, পরীক্ষা চলছে। একই সাথে বোধহয় আপনি নিশ্চয়ই এটাও খেয়াল করবেন যে শিক্ষাঙ্গনের যে নিয়ম কানুন, পড়াশোনার যে পদ্ধতি, এবং একই সাথে ছাত্র সংসদগুলো কার্যকর করা, বিশেষ করে ডাকসু বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো কার্যকর করা, সেগুলো ছাত্র সংসদ, ছাত্র রাজনীতি কিভাবে চলবে, এটা একটা বিতর্ক আছে। যে এবং শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন যে এখানে লেজুর বৃত্তির রাজনীতি চলবে না, রাজনৈতিক দলের হয়ে কেউ কাজ করবে না, শিক্ষার সমস্যা নিয়ে কাজ করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যও সেই কথা বলেছেন। আমরা চাই যে শিক্ষাঙ্গনে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে। একদল বিতাড়িত হবে ক্যাম্পাস থেকে, আরেক দল দখল করবে, এই দখল প্রক্রিয়া রহিত করতে হবে, বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত সচল হওয়া খুব জরুরি। ছাত্রছাত্রীরা পড়াশোনায় ফিরে যাক। মাননীয় প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন সেটা আমরা মনে করি খুবই দ্রুত কার্যকর হওয়া খুব জরুরি। শিক্ষাঙ্গন ভরে উঠুক ছাত্রছাত্রীদের কলরবে, এটি প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।